আহসান সাহেবের কোনো উন্নতি নেই, আগের মতোই নির্জীব আর নিথর। রেনু আস্তে করে খাবার নিয়ে ঘরে ঢোকে, পাইপের মাধ্যমে খাবার দেয়া হয়। ওনার এই অবস্থা আজ প্রায় 1.5 বছর। ডাক্তার কোনো আশা দেননি, বলেছেন একদিন হয়তো ঘুমের মধ্যেই চলে যাবেন। তবে হ্যাঁ, যত্নের কোনো ত্রুটি হচ্ছে না। রুবিনা মায়ের মতো মানুষের জন্য। স্বামীকে উনি ভালোবাসেন না, কিন্তু তিনি তার সন্তানের পিতা এবং নিজস্ব সম্পদের মালিক। সেই হিসেবেই তার প্রাপ্যটুকু উনি এভাবেই দিচ্ছেন। বরাবরের মতো নার্স চলে গেলে ঘরটা নিস্তব্ধ হয়ে আসে। আহসান সাহেব প্রতিদিন এই সময়টার জন্য অপেক্ষা করেন। রেনু ওনার মেয়ে, ওনার রক্তই মেয়েটার শরীরে প্রবাহিত। মেয়েটাকে দেখার পর থেকে এক অদ্ভুত স্নেহ অনুভব করেন তিনি। অথচ বিনিময়ে মেয়েটা শুধুই ঘৃণা দিয়েছে। অবশ্যই এই ঘৃণা অযথা নয়, মেয়েটা নিজের মায়ের করুণ ইতিহাস জানে। তবু আহসান সাহেব নিজে অবাক হন, এই মেয়ের জন্য এত মমতা তার হৃদয়ে আসে কিভাবে। শুধু এই মেয়ে নয়, অসুস্থ হওয়ার পর ছোট ছেলেটার জন্য মন কেমন করে। ছেলেটা খুব কম আসে, যখনই আসে বাতাসে ছেলের গায়ের গন্ধ পান তিনি। এই অবস্থায় তার ঘ্রাণ শক্তি আর দৃষ্টিশক্তি যেন আরও প্রখর হয়ে উঠেছে। রেনু ধীরে এগিয়ে আসে। পাইপে করে খাবার দেওয়ার প্রক্রিয়াটা সে শিখে ফেলেছে। মুরগির স্যুপ দিতে থাকে। তারপর তাকিয়ে থাকে আহসান সাহেবের চোখের দিকে। পুরো শরীরটা অসর, কিন্তু চোখ দুটো কথা বলে। হয়তো সমস্ত কিছুর বিনিময়ে আল্লাহ বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে এই চোখ দুটিতে। প্রতিবার ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখ দুটিতে অশ্রু জমে। রেনু বিড়বিড় করে বলে, কেন আপনি এমন হলেন বাবা? আমি আপনাকে কেন ভালোবাসতে পারলাম না? মেয়ের বলা কথাগুলো আহসান সাহেব বুঝতে পারেন রেনু তাকে ভালোবাসেনি, বরং ঘৃণা করেছে। চরম ঘৃণা, মায়ের অতীত জানার পর থেকেই। তবে তিনি অবাক হন, যে পুরুষ অন্য নারীদের ছিঁড়ে খেয়ে ফেলেছে, সেই পুরুষ নিজের মেয়ের সামনে অপ্রতিরোধ্য প্রাচীর হয়ে দাঁড়ায় কিভাবে। সেদিনটার কথা কি রেনু ভুলে গেছে? মনে মনে নিজের সঙ্গে কথা বলা শুরু করেন তিনি। অনেক রাতে কাঁদতে কাঁদতে ছুটে আসছিল মেয়েটা, আমার সঙ্গে ধাক্কা লাগে। আমি 2 হাত ধরে আঁকড়ে ধরি, জানতে চাই কি হয়েছে। রেনু কান্নামাখা চোখে আমার দিকে তাকিয়ে থাকে। তারপর একটা ঘরের দিকে হাত দিয়ে দেখিয়ে দেয়। সেই ঘরে থাকে এক পুরুষ, যার নাম তাকবীর। ছেলেটা হুজুর ছোট ছেলের জন্য রেখেছিল রুবিনা। আমি জানতাম এ বাড়িতে এখন রুবিনার হুকুম চলে। তবু প্রচণ্ড ক্রোধে দাঁতে দাঁত চেপে জানতে চাই, তোর সঙ্গে বেয়াদবি করেছে, গায়ে হাত দিয়েছে? মেয়েটা মাথা দোলাতেই যেন অসুর ভর করলো আমার শরীরে। আমি ভুলে গেলাম আমিও এমন বহু অন্যায় করেছি। ছেলেটাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চুলের মুঠি ধরে উঠানে আশ্রয় ফেললাম। মারতে লাগলাম। আমার হাঁক ডাকে দারোয়ান ছুটে এলো। কতক্ষণ মেরেছি মনে নেই। মিনিট 5 পরে রুবিনা নিচে নেমে এলো। একটা বিষয় অদ্ভুত, মানুষের ব্যক্তিত্বের কারণেই মানুষ মানুষকে ভয় পায়। যে রুবিনাকে একসময় আমি প্রতিদিন নিজের নিচে পিষে ফেলেছি, ইদানিং তাকেই ভয় পাই। রুবিনা এসে গর্জে উঠল। আমি আর দারোয়ান দুজনেই সরে দাঁড়ালাম। চাপা অথচ দৃঢ় কণ্ঠে বলল, যথেষ্ট মারামারি হয়েছে। ছেলেটা মারা গেলে খুনের দায়ে জেল খাটতে হবে। চাইলে পুলিশে দিতে পারেন, কিন্তু তাতে বাড়ির বদনাম। ততক্ষণে ছেলেটা কিছুটা ধাতস্থ হয়েছে। কিছু বলতে গেলে রুবিনা এক হাত তুলল, দারোয়ানকে বলল, তাকবীরের সব জিনিস সহ সম্মানের সঙ্গে বাড়ি থেকে বের করে দাও। আমি বুঝলাম আমার কাজ শেষ। তবু অদ্ভুত এক সুখ অনুভব করলাম। মেয়ের অসম্মানের বদলা নিতে পেরেছি। জীবনে প্রথম নিজেকে সত্যিকারের পুরুষ মনে হলো। ঠিক তখনই এক ফাঁকে রাফিন ছুটে এসে ছেলেটার গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ছেলেটা রাফিনকে জড়িয়ে ধরে কিছু বলছিল। আমি উঠানের এক পাশে থুতু ফেললাম। এমন জঘন্য চরিত্রের মানুষের কাছ থেকে রাফিনের দূরে থাকলেই ভালো। এসব ভাবলে হাসি পায়। রাফিনের গায়ে যার রক্ত,
সে কি কম জঘন্য? রেনুর খাওয়ানো শেষ হয়, আলতো করে আহসান সাহেবের মাথায় কপালে হাত বুলিয়ে দেয়। ভালোবাসা যেমন সহজ নয়, ঘৃণাও তেমন সহজ নয়। এই লোকটার এমন অবস্থার জন্য রেনু নিজের দায় অনুভব করে। যেদিন লোকটার সুগার ফল করলো, যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছিল, মাটিতে পড়ে কাতরাচ্ছিল, তখন কাছেই ছিল রেনু। তাকে তাকে দেখে সে ছুটে আসেনি। একসময় লোকটা নিস্তেজ হয়ে গেল, তখন রেনু ডাক্তার ডাকেনি। কিন্তু আল্লাহ চাননি রেনু যেন একটা মানুষ হত্যার অনুশোচনা বয়ে বেড়ায়, তাই আজও লোকটা বেঁচে আছে। আর রেনু প্রতিদিন এই ঘরে ঢুকে ভাবে কখন এই ঘৃণা শেষ হবে, কবে সত্যিকারের বাবা বলে ওনার বুকে মাথা রাখতে পারবে রেনু। আল্লাহ নারীদের কেন এমন বানালেন? নারীদের মমতাই তাদের শক্তি, তাই নারীর অনুশোচনা, নারীর ক্ষমা অন্যরকম হয়। রাতে ওয়ারি এলাকা পুরো সরগরম, স্ট্রিট ফুডের গাড়ি, বিভিন্ন বিপণী বিতান। তবে রাফিনদের বাসা থেকে আকাশদের বাসায় গলিপথে ঘুরে যাওয়া যায়। রিকশায় উঠে সেই আফসোস করল রাফিন, হেঁটে যাওয়া যায় কাছে, গলিপথে গেলে ভিড় আনানো যায়। রাখি চারপাশে তাকায়, আসলেই কি যে ভিড়! মানুষ রাস্তায় দাঁড়িয়ে যে খেতে কি আনন্দ পায়, আনহাইজেনিক কাজ সব। সেটাই ভালো ছিল। রাফিন দুম করে রিকশা ভাড়া দিয়ে দিল। রাখির হাত ধরে রাস্তার ভিড় এড়িয়ে একটা গলিতে ঢুকে গেল। গলিতে নীরব। রাখির ভালো লাগছিল হাঁটতে। এদিকের বাড়িগুলো খুব সুন্দর, এক কোনায় একটা মসজিদ, সেদিকে তাকে রাফিন বলল, ছেলেবেলায় আসতাম তাকবীর ভাইয়ের সাথে, উনি এই মসজিদে আজান দিতেন। তখনও রাখির হাত রাফিনের মুঠিতে। রাখি রাস্তার কিনারে, সামনে রাফিন, উনিকে আগেও বলেছিলেন ওনার কথা। রাফিন খানিকক্ষণ উত্তর দিল না, তারপর অস্ফুট স্বরে বলল, কেউ একজন, যাকে আমি প্রতিনিয়ত খুঁজে বেড়াই। রাখি কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। বিভিন্ন গলি ঘুরে কাঙ্ক্ষিত বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটার গেট জুড়ে বাগান বিলাস গাছ, ভেতরে ছোট্ট উঠান, পুরাতন বাড়ি, সাদা রঙের। নিচতলায় একটা হোমিও হল, তার পাশে সিঁড়ি, সিঁড়িমুখে হলুদ রঙের বাতি জ্বলছে। সিঁড়িও পুরাতন বেশ। বাড়িটা 2 তলা। আকাশের বাবা হোমিও ডাক্তার ছিলেন, এখন আকাশ বাবার চেম্বারে বসে। ভালো প্রেশার। উঠতে উঠতে বলল রাফিন। হঠাৎ রাফিনের হাত শক্ত করে খামচে ধরল। উফ, কি ভাই, খালি হাতেই তো চলে আসলাম। রাখি চাপা স্বরে বলল, আরে দূর, ওর বাসায় কি আনবো? ভুলে যে গেছে প্রকাশ করল না রাফিন। আমি এভাবে যাব না, শুনেছি খালা আম্মা মুরব্বী মানুষ, তার একটা হক আছে। মায়েরই তুমি বড্ড চালাও। রাফিন রাখির কেনাকাটা দেখছে। ভদ্রমহিলা একটা চমৎকার তাঁতের শাড়ি হাতে নিল, তারপর আরও কয়েকটা হাতে নেড়ে ছেড়ে রাফিনের দিকে তাকায়। ফেরার পথে মা আর আপার জন্য নিয়ে নেব। আচ্ছা। রাফিন মাথা ঝাঁকায়। এসব জিনিস সে বোঝে কম, কখনো নিতে ইচ্ছেও হয়নি। ওদের সামনে এক দম্পতি, সম্ভবত নতুন বিবাহিত। পুরুষটা একটার পর একটা সালোয়ার বউয়ের সামনে ধরছে, আর বউ নাকচ করছে। কিছু ভালো লাগছে না। বউটা কাছে এগিয়ে যায়, প্রাইস ট্যাগ দেখে বলে, কত দাম? চলো এই দোকান থেকে, আর এটা ব্র্যান্ডেড দোকান, একটা অন্তত নাও। কিন্তু বউটা কিছুই শুনল না। কাউন্টারে শাড়ি রেখে রাখি বাচ্চাদের সেকশনে যেতে যেতে শুনতে পেল রাফিন বলছে, কি ভালো বউ এই লোকের, জামের পকেট নিয়ে কত চিন্তিত। রাখি নাক ফুলিয়ে বাচ্চাদের ড্রেস দেখছিল। কেনাকাটা শেষ করে বিল দেওয়ার সময় রাখি নিজের ক্রেডিট কার্ড বের করতে রাফিন কোত্থেকে এসে হামলে পড়ল, বিল নিজেই দিয়ে দিল। যেতে যেতে বলল, সব সময় এমন পাকামো করো না, আজ করলে মানে? রাখি ভুরুকুটি করল। সাথে তোমার বিজনেসম্যান হাজব্যান্ড, যার ক্রেডিট কার্ড লিমিট লাখের ওপর, তাকে নিয়ে কেউ নিজে বিল দেয় না? নিজের খেয়ে তোমাকে আর কত শিখাবো। এরপর রিক্সাতেই গেল। রাখি অনেক আরেক দিকে মুখ করে বসে আছে, একটা আশ্চর্য ধাঁধার সমাধান করতে পারছে না। রাফিন তখন সেই বউটাকে নিয়ে যা বলল, ঠিকই তো বলেছে। হয়তো লোকটার বেতন কম, হয়তো সে খুব বিত্তবান নয়, তবু রাখির এত রাগ লাগছিল কেন? গা জ্বলে যাচ্ছিল অকারণে। এটা কি হিংসা?
অন্য একজনের বউয়ের প্রশংসা রাফিনের মুখে, তাই ওর সহ্য হচ্ছে না। আকাশের মা ভীষণ অমায়িক একজন ভদ্রমহিলা, আর আকাশের মেয়েটা পুরো মিষ্টির ডিব্বা। ঘরবাড়ি খুব সুন্দর করে সাজানো, রাখির ভালোই লাগছিল। বাসায় তখন আকাশের মা আর একজন খাদিমা খালা ছিলেন। খাবার দাবারের সব ব্যবস্থা তিনি নিজেই তদারকি করছিলেন। রাখিকে দেখে পিচ্ছি মেয়েটা সামনে এসে দাঁড়ালো। তুমি কে? আকাশ এসে বলল, আম্মু, তোমার রাফিন চাচ্চুর বউ, তোমার চাচি। এই কথার পর আর দেরি নেই, মেয়েটা রাখির হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল। চাচি, চলো আমরা খেলবো। রাখির আর কিছু করার ছিল না, অগত্যা পিচ্চিটার সঙ্গেই খেলতে বসে পড়ল। তোমার নাম কি? আমার নাম আরিয়া বলে বড় বড় চোখে একটা হাসি দিল। তারপর আবার চোখ করলো, আমাকে সাজিয়ে দাও তো। রাখি এবার বিপদে পড়ল, ব্যাগে তো কিছুই নেই। চারপাশে তাকিয়ে হঠাৎ চোখ গেল বিছানার উপর রাখা কয়েকটা ক্লিপে। মনে মনে হাঁপ ছাড়ল। খাবারের ডাক পড়তেই আরিয়া রাখির কোলে চেপে বসল। গালে গালে সহস্র চুমু। নারীদের এমনিতেই মাতৃভাব প্রবল থাকে। এই মেয়েটাকে বুকে জড়িয়ে রাখির বুকটা যেন জড়িয়ে গেল। বিষয়টা নিয়ে ও এতদিন ভাবেনি, মাথাতেও আসেনি, অথচ হঠাৎ করেই মনে পড়ে গেল। রাখি কি কখন এরকম সুন্দর একটা বাবুর মা হবে? এই ভাবনাটা মাথায় আসতেই ওর চোখ গেল রাফিনের দিকে। রাফিন কি কখনো রাজি হবে? রাখির হাতে খাচ্ছে আরিয়া আর এক টানা বকবক করছে, ভাবি আপনি খান, ওকে আমি খাওয়াচ্ছি। আরে না, আমিও খাওয়াচ্ছি। দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলছে। রাখি নিজেও খাচ্ছে, আবার আরিয়াকেও খাওয়াচ্ছে। ঠিক তখনই কানে এলো আকাশের কথা। রায়হানের সাথে তোর কি ঝামেলা হয়েছে রে? হয়েছে কিছু একটা, বাদ দে। ও তো বলল তুই ভুল বুঝেছিস। কোনো ভুল না, আমি কম করেছি, যা করার অন্য কেউ হলে হয়তো আরও বেশি করত। হঠাৎ খানিকটা নীরবতা। পুরো বিষয়টায় রাখির অস্বস্তি হচ্ছিল। কথা ঘুরে ফিরে যেন তাকেই ছুঁয়ে যাচ্ছে। আবার খাওয়ায় মন দিল। তখনই আকাশ বলল, আমার মনে হচ্ছে নারী ঘটিত কিছু। রাফিন মাথা ঝাঁকিয়ে খুব ক্ষীণ কণ্ঠে বলল, আমার ব্যক্তিগত নারী। কথাটা এমনভাবে বলা যে না শোনার মতোই, কিন্তু রাখির মনোযোগ তখন সম্পূর্ণ সেদিকেই ছিল। শুনে ফেলল। বুকের ভেতর একটা কেমন অদ্ভুত অনুভূতি হলো। ঠিক কী অনুভূতি নিজে বুঝে উঠতে পারল না। কারো ব্যক্তিগত হওয়াতে তো ওর ভীষণ আপত্তি, তাহলে রাগ হবার কথা, কিন্তু রাগ হচ্ছে না। রাফিন চকিতে তাকায়, বুঝতে রাখি সবটাই শুনেছে। এ বিষয়ে কখনো কথা বলা হয়নি রাখির সাথে। খাবার শেষ করে দুই বন্ধু গল্প করতে লাগলো। আরিয়া ঘুমিয়ে গেছে, রাখি ওর মুখের দিকে তাকিয়ে আছে। রাখি জানে আরিয়ার মা আরিয়াকে 6 মাসে রেখে চলে গিয়েছিল। কিভাবে সম্ভব? জীবন কোনো অঙ্ক না, অঙ্কের হিসাব মেলে, কিন্তু জীবনের মিলে না। তাই জীবনে কখনো কোনো ঘটনাকে গতানুগতিক ছাঁচে ফেলে মূল্যায়ন করা যায় না। তবুও রাখির বুক মায়ায় ঢেউ ওঠে। আলতো করে আরিয়ার চুলে হাত বুলিয়ে দেয়। ওর মা কীভাবে পারল বলতো? প্রশ্নটা আসে আকাশের মায়ের তরফ থেকে। রাখি মুখ তুলে তাকায়। এখানে রাখির কিছু বলাটা কি শোভন? তাই মৃদু হাসি দেয়। ভদ্রমহিলা সে হাসি খেয়াল করেন না। জানো, মেয়েটাকে অনেক আদর করেছিলাম। আমার ছেলেটা জান দিয়ে ভালোবাসত। আমি তেমন শাশুড়ি নই যে ছেলের বউয়ের ভালো দেখে চোখ টাটাবে, তবে আমি ফেরেশতাও নই। কখনো কখনো মনোমালিন্য হয়েছে, কিন্তু সেটা ঘর ছেড়ে যাওয়ার মতো না। কে জানে, তোমরা আজকালকার মেয়েরা হয়তো অল্পতে হতাশ হয়ে যাও। সংসার তোমাদের জন্য কিছুই না। আমাদের সময় আমরা সংসারটা বুক দিয়ে আগলে রাখতাম। আর আমার ছেলেকে দেখো, আর একটা বিয়ের জন্য রাজি করাতেই পারছি না। হঠাৎ ভদ্রমহিলা রাখির হাত চেপে ধরলেন। তোমরা একটু চেষ্টা করো। আমার হাত ক্ষয় হওয়া শুরু হয়েছে। মেয়েটার পেছনে আর দৌড়াদৌড়ি করতে পারি না। একটা অন্যরকমের কষ্ট রাখির মনে ছড়িয়ে পড়ে। ওর বাবা তো বিয়ে করতে 2 বার ভাবেনি, অথচ এখনও ওর মার সঙ্গে কথা বলে। ওর মাকে নাকি বেশি ভালোবাসে। আসলে মানুষ খুব অদ্ভুত, খুবই অদ্ভুত। চেষ্টা করবো খালাম্মা। তারপর ভদ্রমহিলা রাখির হাত ধরে বলতে লাগলেন, তোমার শাশুড়ি অনেক ভালো মানুষ, চমৎকার।
আমার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব, আমরা ফোনে কথা বলি জানো। এক রকমের শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে যাই। তখনই রাখি ঠিক করে ফেলে ফেরার পথে শাশুড়ির জন্য ঠিক এমনই আরেকটা শাড়ি নেবে। আপনার উদ্যোগটা কিন্তু দারুণ ছিল খালাম্মা। মহিলার আড্ডা। এই কথাটা শুনে উনি হেসে উঠলেন। আড্ডা আর কি, কত যে ঝামেলা হয় পরে। সুবিধা হয়েছিল, পাড়ায় ছেলেদের বারান্দা দাঁড়িয়ে থাকতো মেয়েদের সঙ্গে আসা মেয়েরা, ছেলেরা টাঙ্কি মারত নিচে দাঁড়িয়ে। ফেরার পথে আবার শোরুম যায় রাখি, মায়ের জন্য আর রেনু আপার জন্য 2টা শাড়ি নেয়। আর চোখে খেয়াল করে রাফিন কিছু শাড়ি দেখছে। রাখি ঠিক করে শাড়ি দুটো নিজেই দেবে মা আর আপাকে। রাফিনের হাতে 2টা শাড়ি কাউন্টারে যাচ্ছে, সেদিকে তাকে রাখি দেখে। প্রতিটা শাড়ি সুন্দর, কার জন্য নিয়েছে, হয়তো রেনু আপার জন্য রাগ ভাঙাতে। আজ রাখিও শাড়ি পেয়েছে অবশ্য। রাখি এবার বিল নিজেই দিল। রাফিন এগিয়ে আসতে আসতে বলল, ভুলে যাচ্ছ, একজন স্বাবলম্বী আর ব্যবসায়ী নারী তোমার ওয়াইফ। কথাটা শুনে রাফিন খুব মজা পেল। আমি তো ভুলে গিয়েছিলাম। দুজনের হাতেই প্যাকেট, তবুও রাখি হাঁটার আবদার করলো। গলিতে হাঁটতে হাঁটতে রাফিন বলল, আমার স্বাবলম্বী আর ব্যবসায়ী বউ আমার জন্য একটা পাঞ্জাবিও যে নিল না। রাখি ফিরে তাকে মুচকে হাসে। $1,00,000 ক্রেডিট কার্ডে নিয়ে আমার হাজব্যান্ড আমাকে কিছুই দিল না। রাফিন পাশে চলে এলো, হাত উঁচু করে ধরলো, ম্যাডাম এই 2টা তোমার জন্য। রাখি ভালোই জব্দ হলো। ধুর, আসলেই তো, মিনমিন করে বলল, তোমার সাইজ জানি না যে। রাফিন কানের কাছাকাছি ঝুঁকে এলো, আফসোস তোমার কোনো আন্দাজ নেই, অথচ আমাকে জিজ্ঞেস করো, আমি তোমার ব্লাউজের মাপ বলে দিতে পারবো। রাখি তীব্র চোখে তাকায়, আশেপাশে কেউ নেই, ভাগ্যিস। অসভ্য। কি বললা? ব্রিলিয়ান্ট। তা আমি জানি, তবুও ধন্যবাদ। তুমি কিন্তু ফ্লার্ট করছো, তাই? জীবনেও করি নাই আগে। একটা স্বাদ আহ্লাদ আছে না? আকাশ ভাইদের বাসার নিচে দাঁড়িয়ে টাঙ্কিতে খুব মেরেছ। রাফিন শব্দ করে হাসে। রাখি আরেকবারও ফিরে তাকায় না, হন হন করে হাঁটতে থাকে। কাছে একটা দোকানে গান বাজছে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশেহারা। মুক্তা যেমন শুক্তির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু, তুমি শুধু তুমি। কখন যে সময়ের স্রোতে ভেসে গেলাম, নিজে ঠাহর করতে পারলাম না। সময় স্রোতের ন্যায় বয়ে চলে, কত কি ভাসিয়ে নিয়ে যায় নিজের সাথে। তবুও কিছু বিষয়, কিছু স্মৃতি আর দৃশ্য মনের দর্পণে থেকে যায় স্থির কোনো ফটোগ্রাফের মতো। প্রথম সন্তান জন্মালো, তার মুখ দর্শন আমার বুকের মাঝে সারা জীবনের জন্য এক টুকরো সুখ স্মৃতি হয়ে রয়ে গেল। তবে আমি তখনও ভয় পেতাম, এই বাচ্চাটাকেও কি হারাবো? কিন্তু আল্লাহ এইবার আমাকে আর কাঁদালেন না। ও কাঁদলো, আমি আরও বেশি কাঁদলাম। কোলে নেওয়ার সময় মনে হয়েছিল এতদিন পর সত্যি কিছু একটা আল্লাহ আমাকে দিলেন, যা সত্যি আমার। তারপর দ্বিতীয় সন্তান, তারপর তৃতীয়, এভাবে আলহামদুলিল্লাহ কিছু বছরের ব্যবধানে আমি 3 সন্তানের মা হয়ে গেলাম। মাঝের এই 5 বছর জীবন আমাকে ভেঙেছে, আবার গড়েওছে। রাত জাগা, অসুখ, সংসার সব মিলিয়ে আমি আর আগের সেই 15 বা 16 বছরের মেয়েটি নেই। ততদিনে অনার্সও শেষ করে ফেলেছি। সার্টিফিকেটটা হাতে নেওয়ার দিনটাও আমার অসম্ভব প্রাপ্তির দিন, যার ভাগিদার আমার শাশুড়ি আর আমার স্বামী। না, সেই সুখ নিয়ে আমি জন্মাইনি, আমার স্বামী একটুও বদলায়নি। তবে আমি বুঝে গেছি সে কেমন মানুষ। লিখতেও বিবেকে লাগে, তার আকর্ষণ সবসময় অল্প বয়সী মেয়েদের দিকে। তবে এই লজ্জাকর সত্যটা আমি আর নিজের কাছ থেকে লুকাই না। 3টা বাচ্চা হওয়ার পর আমি কিছুটা রেহাই পেয়েছিলাম। রেহাই মানে আমার শরীরে তার আর কোনো আগ্রহ নেই। এই ফাঁকে আমার জীবনে অন্য একটা দরজা খুলে গেল। আচমকা একটা তীক্ষ্ণ আলোর রোশনি যেন আমার জীবনকে জড়িয়ে নিল। আমার মামা শ্বশুর, শাশুড়ি মায়ের ছোট ভাই ইম্পোর্টের ছোটোখাটো ব্যবসা করতেন। আজকের মতো তখন অত সহজ ছিল না। তখনকার সময়, আজ থেকে প্রায় বহু বছর আগে, ইম্পোর্ট মানে ছিল কাগজ, লাইসেন্স, ব্যাংক, বন্দরের দৌড়ঝাঁপ।
বেশিরভাগ পুরুষই হিসাব ঠিক রাখতে পারতো না, ব্যবসা চলতো কথার ওপর ভরসা করে। সেই সময়টা বাসায় আমি চুপচাপ বসে থাকতাম, বাচ্চা পালতাম। তবে তাদের দেখভালের লোকের অভাব ছিল না। বাধা খাদেমা ছাড়াও গ্রামের আত্মীয়রা এসে থাকতো প্রায়। আমার মামা শ্বশুর হিমশিম খাচ্ছিলেন সে সময়। উনি চিরকুমার মানুষ, এই ব্যবসায়ী ওনার সংসার। তবে আয়ের টাকা বেশিরভাগ চলে যেত আমার নানি শাশুড়ির হাতে। ভাইয়ের সংকট মানে মায়ের লস, এই ভাবনার তাড়নায় শাশুড়ি মাই আমাকে সামনে ঠেলে দিয়েছিলেন। সেই সময় বললেন, তুমি দেখো তো মা, আমার ভাই ঠিকমতো চালাতে পারছে না, পাশে থাকো, তুমি শিক্ষিত মেয়ে। আমি পাশে থাকলাম, শুধু পাশে না, আমি রীতিমতো কাজটা বুঝে নিতে শুরু করলাম। হিসেবের খাতা খুলে দেখতাম বিল অফ লেডিংস, ইনভয়েস, এই শব্দগুলো আমি তখন বাস্তবে প্রয়োগ করছি আর শিখছি। এলসি খোলার সময় ব্যাংকে কি লাগে, কাস্টমসে কোথায় সই, সব আমি নোট করে রাখতাম। আমি এক জায়গায় এসে নিজেকে অন্যরকম আবিষ্কার করলাম। মতিঝিলে সেই বদ্ধ অফিস রুম আমার জন্য হয়ে উঠল মুক্তির ঠিকানা। মামা শ্বশুর প্রথমে অবাক হতেন আমার মনোযোগ আর নিষ্ঠা দেখে, পরে ভরসা করতে শুরু করলেন। পুরনো টাইপরাইটারে চিঠি লেখা, ফ্যাক্স পাঠানো, পোর্টে লোক পাঠানো, সব কিছুই আমার মাথায় থাকতো। তখন মোবাইল ছিল না, খবর নিতে হতো মানুষের মাধ্যমে, ল্যান্ড ফোন আর চিঠির মাধ্যমে। ভুল হলে বড় ক্ষতি। আমি ডায়েরি মেনটেন করা শুরু করলাম, যত্ন করে রসিদ সংরক্ষণ করতাম। কয়েক বছরের মধ্যে আমি বুঝে গেলাম এই ব্যবসা আমি পারি, শুধু পারি না, আমার জন্মই যেন এর জন্য। আমি এর ভেতরে নিজের অস্তিত্ব খুঁজে পাই। শাশুড়িমায়ের টাকা আর আমার মেধা, এই দুইয়ে একসময় সেই ব্যবসাটা আমি কিনে নিলাম। নামটা বদলালো না, কিন্তু হাত বদলালো। মামা শ্বশুর খুব অসুস্থ হয়ে পড়লেন, তার ব্যবসা আর আত্মা যেন সে আমার হাতে তুলে দিলেন। তিনি আমার ব্যবসার গুরু, আমার নতুন পথের আলোর দিশারি। আমি তার মৃত্যুর পর সেভাবেই ভেঙেছিলাম, যেমন ভেঙেছিলাম নিজের সন্তানদের মৃত্যুতে। আমি তখন 3 সন্তানের মা, বাড়ির বড় বউ আর ধীরে ধীরে একজন ব্যবসায়ী। সেই সময় লোকজন প্রথমে অবাক হতো, একজন মহিলা আবার ঘরের বউ, ইম্পোর্ট ব্যবসা চালায়। কিন্তু আলহামদুলিল্লাহ হিসাব কখনো ভুল হয়নি, মাল কখনো আটকে থাকেনি বন্দরে। ব্যাংক আমাকে চিনতে শুরু করলো, আমি বুঝতে শিখলাম মানুষের সম্পদ আর তার ব্যক্তিত্ব। আর আমি এমন একজন মানুষ তখন যার হারাবার কিছুই নেই, তাই কোনো কিছু গ্রাহ্য করতাম না। নারী ছিলাম তাই শাড়ির আঁচল মাথায় শক্ত করে দিতে শিখে গেলাম। ব্যবসাটার নাম বদলানোর দিনটা এখনো মনে আছে। শাশুড়ি মাই একদিন বলল, নামটা বদলাও মা, নতুন করে শুরু করো, নামে তোমার ছেলেদের প্রতিচ্ছবি ফুটে উঠুক। আমি অনেক ভেবে একটা নাম বেছে নিলাম, ট্রিপলে। কেউ জিজ্ঞেস করলে আমি শুধু হাসতাম। আমার কাছে এই 3টা এ মানে ছিল আমার 3টা সন্তান আর আমার 3বার ভেঙে আবার দাঁড়ানো। কাগজপত্র করে কোম্পানিটা হলো ট্রিপলে কোম প্রাইভেট লিমিটেড। তখন এসব করা সহজ ছিল না। আইনজীবী, রেজিস্টার অফিস, ফাইলের পর ফাইল, শাশুড়িমা সব সামলালেন, টাকা দিলেন, সাহস দিলেন। সমাজের কথা ভেবে চেয়ারম্যান হিসেবে রাখা হলো আমার স্বামী আহসান সাহেবের নাম। পুরুষের নাম থাকলে কাজ সহজ হয়, এই বাস্তবতা আমি তখন ভালোই বুঝে গেছি। আমি হলাম ম্যানেজিং ডাইরেক্টর, কাগজে কলমে আর কাজকর্মে দুটোতেই। অদ্ভুত ব্যাপার, আহসান সাহেব এতে আপত্তি করলেন না, তেমন আগ্রহ দেখালেন না। হয়তো আমার ব্যবসা বা আমি নিজেই তার আগ্রহের জায়গা ছিলাম না, হয়তো আমার ওপর তার নিয়ন্ত্রণটা অন্য জায়গায় দরকার ছিল না, আর আমি তাতে স্বস্তি পেলাম। অফিসে আমি নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারতাম। তখন আমি অন্য মানুষ। দিনগুলো তখন খুব ব্যস্ত কাটাই। সকালবেলা বাচ্চাদের স্কুলে তৈরি করে পাঠাই, তারপর নিজের অফিস, ব্যাংক, কাস্টমস, পোর্ট, এই 3 জায়গা আমার চেনা উঠান হয়ে গেল। লোকজন আমাকে সম্বোধন করতে শুরু করলো ম্যাডাম নামে। আমি বাধা দিতাম না। ব্যবসায় একটা সম্বোধন আর ব্যক্তিত্বের দূরত্ব ভালো। বেশি সহজ হলে নারীদের গায়ে বিভিন্ন কলঙ্ক লেপনের মানুষের অভাব নেই। বড় বাড়ির বউ ছিলাম, তাই সেসব অবশ্য আমাকে পোহাতে হয়নি তেমন। এই সময় শাশুড়ি মা আর একটা সিদ্ধান্ত নিলেন। বড় 2 ছেলের বয়স তখন 10 পেরিয়েছে। উনি একদিন আমাকে ডেকে বললেন, ওদের এখানে রাখলে মানুষ করা যাবে না, বাইরে পাঠাতে হবে।
আমি বুঝে গিয়েছিলাম উনি কি বলতে চাইছেন। এই বাড়ির ভেতরের পরিস্থিতি তখন খুব খারাপ। ওনার 2 সন্তান প্রকাশ্যে বিপদে জড়ায়। আমার স্বামী বাসায় মদের আসর বসায়। এখন মেয়ে মানুষ আনে না, কিন্তু আনতে কতদিন। তাই 2 ছেলেকে দার্জিলিংয়ের একটা বোর্ডিং স্কুলে পাঠানোর ব্যবস্থা হলো। তখন দার্জিলিং মানে ছিল অনেক দূর, অনেক বড় সিদ্ধান্ত, পাহাড়, ঠান্ডা, হোস্টেল সব মিলিয়ে আমার ভেতরের মাতৃসত্তা কেঁপে উঠেছিল। তবু মুখ বুজে বুকের রক্তক্ষরণ সহ্য করেছিলাম। সন্তানের ভালো আমি মেনে নিলাম। ওদের একজন মামা শ্বশুরের সাথে প্লেনে তুলে দিতে গিয়ে বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছিল, কিন্তু আমি কাঁদিনি। শুধু মনে মনে বলেছিলাম, তোমরা ভালো থাকো আমার বাবারা, তোমরা যেন এই ঘরের অন্ধকারটা তোমাদের সঙ্গে নিয়ে না যাও। তোমরা আলোকিত হও, আল্লাহ তোমাদের আলোকিত করুক। শাশুড়িমা পাশে ছিলেন দাঁড়িয়ে। ওনার চোখ ভেজা ছিল, কিন্তু মুখ শক্ত। উনি আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, মা ভরসা রাখো, আমি জানি কি করছি। আমি তখন বুঝেছিলাম এই অভিজ্ঞ নারী আমাকে আর আমার সন্তানদের জন্য এক টুকরো আকাশ হয়ে উঠেছেন। ঘরে ফিরে এসে আমি আবার কাজে ডুবে গেলাম। আরও বেশি ব্যস্ত হলাম। ট্রিপলে ধীরে ধীরে বড় হচ্ছিল। কন্টেইনার আসছে, মাল ছাড়া হচ্ছে, নাম আসছে। রাতে ছোট ছেলেকে বুকে নিয়ে ক্লান্ত চোখ বন্ধ করে আমি দোয়া পড়তাম, তারপর ফু দিয়ে দূরে দার্জিলিং পাঠিয়ে দিতাম। এই ডায়েরির পাতায় আজ লিখে রাখছি, আমি শুধু 3 সন্তানের মা না, আমি একটা কোম্পানির এমডি। এই পরিচয়টা আমি ভালোবাসি। আর আমি এখন আরও জানি, ক্ষমতা সব কষ্ট সরায় না, পারেও না, কিন্তু তারপরে নিজের মতো বাঁচার রাস্তা করে দেয়। অর্থ কখনই অনর্থ, বা অর্থ হলো বেগমান অশ্ব। এই ঘোড়ার রাশ যোগ্য হাতে থাকলে এর গতির কাছে কোনো অনেক কিছুই ক্ষীয়মান। আজ রাখি ডায়েরি বুকে জড়িয়ে তৃপ্তি পেল। আশ্চর্য এক মানুষ ও শাশুড়ি, নিজে এত অন্যায় সয়েও মানুষকে তার প্রাপ্য দিয়েছেন। একটা পজিটিভ ভাইব পেল রাখি। ব্যক্তিত্ব, হ্যাঁ এটাই মানুষের সম্পদ, কিন্তু সেই মেয়েটার কথা তো নেই। হয়তো সামনে আছে, কিন্তু আজ আর না। রাখি ডায়েরি রেখে আসরের নামাজ পড়ে নেয়। তারপর রেনু আপার খোঁজে বের হয়। কি যে খুশি হয়েছে আপা শাড়িটা পেয়ে, কিন্তু ভাই বোনের মধ্যকার শীতলতা দূর হয়নি বিন্দুমাত্র। রাখি অবশ্যই রেনু আপার দলে, কিন্তু আপাকে পরপর 2 দিন নাস্তায় অনুপস্থিত দেখে, রাফিনের মুখের ভাব দেখে রাখির কেমন কষ্ট লাগছিল। রেনু আপার ঘরের কাছাকাছি যেতেই গান শুনতে পেল রাখি। আমি যে তোমার, শুধুই তোমার। গলায় তোমার সুর নেই, কিন্তু যত্ন স্পষ্ট। রাখির আপাকে কেমন রহস্যময় লাগে। ওনার বয়স সম্ভবত 40, কিন্তু ওনার স্বাস্থ্য এত নিখুঁত, আর মনে সবসময় ফুর্তি। পুরো বাড়ি একাই মাতিয়ে রাখে যেন। অধিকাংশ সময়ে সহাস্য থাকেন, তবে রাফিনের সাথে মনোমালিন্য হওয়াতে একটু যেন নিষ্প্রভ। আপা আসবো? রাখি দরজায় দাঁড়িয়ে অনুমতি চায়। রেনু ফিরে তাকে একদম 2 হাত বাড়িয়ে আমন্ত্রণ জানায়। আরে আসো, কিসের অনুমতি? হ্যাঁ। রাখি এগিয়ে আসে। কি করছিলেন আপা? কিছু না, পুরনো কাপড় গোছাচ্ছি। জানো, তোমার ভাই প্রতি মাসে শাড়ি আর সলোয়ার কিনে দেয়। কত পরা যায়, আমি তাই প্রতি মাসে ডিক্লার করি, তারপর দেশের বাড়ি পাঠিয়ে দেই, বা পরিচিত দরিদ্রদের বিলিয়ে দেই। আমার নতুন মাও তাই করেন। ভালো মানুষের কিছু অভ্যাস এক হয় বুঝি। রেনু ভুরু কুঁচকে তাকায়। আমি আর ভালো? শুধু ভালো না, খুব ভালো। এত ভালো কিভাবে আপনি আমাকে শিখিয়ে দেন। এগিয়ে এসে খাটে পা ঝুলিয়ে বসে রাখি। জানালা দিয়ে আকাশ দেখা যাচ্ছে। রেনু কিছুক্ষণ কাপড় ভাঁজ করতে করতে চুপ থাকে, তারপর ধীরে বলে, ভালো হওয়াটা আসলে সাহসের কাজ, সবাই পারে না। আমি না পারার দলে, আমি কিভাবে শিখাতে পারি। রাখি জানালার দিকে মুখ ফেরায়। আকাশে সাদা মেঘ যেন এক একটা আকৃতি তৈরি করছে। ভালোবাসাও কি তাই? রাখি হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলে, যেন ভালোবাসার যে ঝর্ণাধারা ওর বুকে মৃদু ছন্দে বয়ে চলেছে তা মুখে চলে আসে। রেনু থেমে যায়, তাকিয়ে থাকে জানালার বাইরে। ভালোবাসা হলো সবচেয়ে বড় সাহসের পরীক্ষা। রাখি অবাক হয়। পরীক্ষা কেন আপা? কারণ ভালোবাসলে তুমি অপেক্ষা করতে পারো, ক্ষমা করতে পারো, এমনকি না পাওয়ার কষ্টও বহন করতে পারো।
এতগুলো অনুভূতি, এত আকাঙ্ক্ষা, এটা কি ঝুঁকিপূর্ণ নয়? এই ঝুঁকিপূর্ণ কাজ আপনি আর ভাইয়া তো ভালোই করছেন। রেনু একটু চুপ করে থাকে, তারপর হঠাৎ বলে ওঠে, যেন রাখি, ভালোবাসা কখনো কখনো সর্বগ্রাসী নদীর মতো হয়, কখনো বা শান্ত একটা পুকুরের মতো। আমি দুই রূপ দেখেছি ভালোবাসার। রাখি চমকে তাকায়। সর্বগ্রাসী আবার শান্ত পুকুর, দুইটা তো দুই রকম আপা। হ্যাঁ, নদী যেমন সব কিছু গ্রাস করে, যেমন ধীরে ধীরে পাড় ভাঙে, ঘর ভাসায়, সেরকম ভালোবাসা আমার জীবনে এসেছিল। আমি নিজে ভাঙিনি, তবে অন্যকে ভাসিয়ে দিয়েছিলাম। রেনু পাশে বসে রাখির, তারপর আবার বলে, নদীতে যেমন পলি পড়ে, তেমনি হৃদয়েও কখনো আবার বসন্ত আসে, আবার নতুন জমিও তৈরি হয়। ভালোবাসা কখনো কখনো আগে সব কেড়ে নেয়, তারপর দেয়। আমাকে দিয়েছে পুকুরের মতো শান্ত একটা ভালোবাসা। রেনু হালকা হাসে। তোমার জীবনে কখনো ভালোবাসা আসেনি? রাখি হালকা কাঁপে। আমি ভালোবাসার অনুভব পৃথক করতে পারি না, হয়তো বুঝি না। আচ্ছা, তুমি এবার বলো তো, ভালোবাসা কি? বই তো অনেক বড়, তাই না? রেনু হাসে। আপা, কিছু ভালোবাসা শুধু শরীর কেন্দ্রিক, কিছু আবার মনের বেধি, এতটা বুঝি। কিন্তু দুইটা মিলেই কি ভালোবাসা নয়? নাকি একটা ভালোবাসা শুধু দেহের আবদার পূরণ, সেটা কি তুচ্ছ? মনের স্পর্শ ছাড়া কি ভালোবাসা হয় না? হবে না কেন? শরীরের ভালোবাসাও তুচ্ছ না, কারণ শরীর কি সবার স্পর্শ নিতে পারে না, চায়। তবে অনেকে বলে শুধু শরীরের মিল থাকলেই বা এর আকর্ষণে ভালোবাসা হয় না। আমি বলি, শরীর তো শুধু দরজা, আসল ঘরটা মন। রেনু মৃদু হাসে। এই যে তুমি বইতে যেসব কথা পড়েছ, কিছু মানুষ ভাবে শরীর থাকলেই সম্পর্কপূর্ণ, ভাবে বিশেষ করে পুরুষ ভাবে যে দেহ অধিকারে থাকলেই জয়। কিন্তু আসল লড়াইটা কোথায় জানো? রেনু আঙুল দিয়ে বুকের দিকে ইশারা করে, মনের ভিতর। রাখি মন দিয়ে শুনছে, বুঝতে চেষ্টা করছে। ইদানিং প্রশ্নগুলো ভাবায় খুব। অনেকে ভাবে টাকা দিয়ে, শক্তি দিয়ে, সামাজিক অনুমতি দিয়ে সব পাওয়া যায়, কিন্তু মন। রেনু মাথা নেড়ে বলে, মন সহজে কাউকে ধরা দেয় না। মন জিততে হলে অপেক্ষা লাগে, নীরবতা লাগে। তবে স্বামী ও স্ত্রীর সম্পর্কে আল্লাহর রহমত থাকে, তাই দুইজন মোটামুটি মানবিক হলে ভালোবাসা হয়ে যায়। তোমার হয়নি? রাখি ফিসফিস করে বলে, আমি জানি না আপা। কেন বলল ও নিজেও জানে না। খোলা বইয়ের মতো নিজেকে তুলে ধরতে রাখি অভ্যস্ত নয়। রেনু মৃদু গলায় বলে, তুমি এখনো নদীর ধারে দাঁড়িয়ে আছো, ডোবনি, তাই দ্বিধা। ডুবতে দাও নিজেকে, এত চিন্তার হিসাবে মন বাঁধা যায় না রাখি। রাখি চুপ করে থাকে। একদিন রেনু বলে ওঠে, তুমি আর প্রশ্ন করবে না, ভাবতেও না। সেদিন হয় তুমি নদীতে নেমে পড়বে, নয়তো ফিরে আসবে। রেনু গাঢ় দৃষ্টিতে তাকায় ওর দিকে। অনেক সময় ভালোবাসা নীরবে ঢুকে পড়ে, দায়িত্বের ভেতর দিয়ে, অভ্যাসের ভেতর দিয়ে। যখন উপলব্ধি করবে এই মানুষটার কষ্ট তোমার নিজের কষ্ট হয়ে গেছে, সেদিন ভালোবাসায় বুঝে যাবে। রাখি চোখ নামিয়ে নেয়, ও নদীতে নামতে চায়। আপা, তুমি এত কিছু জানো কিভাবে? রেনু হেসে ফেলে, তবে হাসির ভেতরে পুরনো কোনো কষ্টের ঢেউ খেলে যায়। কারণ আমি একদিন সাঁতার জানতাম না, তবুও নদীতে নেমেছিলাম। রাখি আসতে বলে, যেন নিজেকে শুনিয়েই, আপা, আমি বুঝতে পারি না আমি রাফিনকে ভালোবাসি কিনা। রেনু হাত বাড়িয়ে রাখির হাতটা ধরে। শোনো মেয়ে, শুধু নিজের ভেতরের কথাগুলো শোনো। এই যে বুঝতে পারছো না বলে যে অস্বস্তি, সেটাই ভালোবাসা। তুমি বুঝতে চাচ্ছ না। যেদিন দ্বিধা ঝেড়ে নিজের মুখোমুখি দাঁড়াবে, সেদিন উত্তান নদীও সাগরে অনায়াসে পার হতে পারবে। আর আজ আমরা যেমন বন্ধুর মতো কথা বললাম, সবসময় এমন থেকো। আমি বড্ড একা। রেনু আর রাখির মাঝে আকস্মিকভাবে একটা দারুণ সম্পর্কের সূচনা হয়ে গেল। সম্পর্কটা আপনি থেকে আলগোছে তুমিতে নেমে এলো সহসাই। দিনটা দারুণ। রুকিয়া কলেজেও গেল, কিন্তু চোখে মুখে রাত জাগার ক্লান্তি স্পষ্ট। বেশ কয়েকদিন ক্লাস মিস দেওয়া হয়েছে। ক্লাস করতে করতে শুধু ঝিমুনি চলে আসছে। সারাটা রাত জেগেছে, যদিও কোনো প্রয়োজনই ছিল না। তবু দেখতে চেয়েছিল সাদাপুকে ফোন করে কিনা, কিন্তু না, সাদাপুকে ফোন তো করেনি।
উপরন্তু রুকিয়ার করা কোনো মেসেজের উত্তর দেয়নি, ফোনগুলো ধরেনি। ওর এখন খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতর উথাল পাথাল কষ্ট সামলে ঠোঁট চেপে দীর্ঘশ্বাসটা সামলে ক্লাসে মন দেওয়ার চেষ্টা করলো রুকিয়া। এই ক্লাসের পরে একটা অফ পিরিয়ড, সেই ফাঁকে ওদের ক্লাসের বিবাহিত মেয়ে বিনতি এসে রুকিয়ার পাশে বসলো। কিরে, তোর মুখটা এমন কেন রে? নাকের কি অবস্থা দেখি? বিনতি জিজ্ঞেস করলো। ব্যাগটা টেবিলের উপর রেখে রুকিয়া হালকা হাসলো। তেমন কিছু না রে, রাতে ঘুম হয় নাই, নাক এখন ঠিক আছে। বিনতি একটু দম ছাড়লো। এই ঘুম না হওয়া জিনিসটা বিয়ের পরে নিত্যদিনের সঙ্গী হয়ে যায় রে। হালকা ধাক্কা দিল রুকিয়াকে। কিন্তু তুই তো এখনো শ্বশুরবাড়িতে যাসনি, এক্ষুনি ঘুম গায়েব। রুকিয়া তাকে থাকে চুপচাপ। রাতে ঘুম কম, দিনে পুষিয়ে নেবার উপায় নেই শ্বশুরবাড়িতে। আবার শাশুড়ি খুব খারাপ না, বিনতি বলল। কিন্তু উনি চান আমি সব বুঝে নেই। কিছু না বলেই উনি নির্লিপ্ত থেকে আমাকে হুকুম দেন সকালবেলা কি রান্না হবে, নাস্তা সব যেন আমার দায়িত্ব। পেছন থেকে আরেক বিবাহিত মেয়ে শিলা কথায় যোগ দিল। আমারটা আবার উল্টো, শাশুড়ি খুব ভালো, কিন্তু ননদটা এমন যে কি করব, সারাক্ষণ তুলনা। ওর বউ কী করে, আমি কি করি, ছিন্দাবাদের ভূত হয়ে ঘাড়ে চেপে থাকে যেন। বিনতি মুচকি হাসলো। আরে দোস্ত, বিয়ে মানে শুধু একটা মানুষ না, পুরো একটা পরিবার মেনে নেয়া। সবাই সেটা বোঝে না। শিলা হালকা কণ্ঠে বলল। সবচেয়ে কষ্ট লাগে জানিস কি, নিজের মায়ের বাড়ির জন্য মন খারাপ হলেও সেটা বলা যায় না। বললেই বলে এখানে কি খারাপ আছো? রুকিয়ার বুকের ভেতর কেমন কষ্ট লাগে। আরেকজন বলল, আমার স্বামী ভালো খুব, কিন্তু ও সব বিষয় বোঝে না তেমন। আমার শাশুড়ি যা বলে তাই বিশ্বাস করে। আবার আমি বুঝিয়ে বললে বোঝে। এই পর্যন্ত আমার পক্ষে কখনো দাঁড়াতে পারে না। কে বুঝে তাকে ভালোবাসা শুধু পাশে থাকার নাম না, পাশে দাঁড়ানো দরকার প্রয়োজনে। এক মুহূর্তের জন্য সবাই চুপ করে গেল। আবার সেই মেয়েটাই বলল, তবে আলহামদুলিল্লাহ তেমন ঝামেলা হয় না। আমি আর জামিকে বুঝে ফেলেছি, কিছু মানুষ এমন থাকে, তাই নিজেই সামলে নেই। বিনতি বলল, এটাই রে দোস্ত, আমাদেরও তো ভুল আছে অবশ্যই। নতুন পরিবেশ, নতুন মানুষ আর অভ্যাস আয়ত্ত করতেও সময় লাগে। তবুও জানিস আমরা টিকে থাকি কারণ মেয়েরা খুব শক্ত। রুকিয়া কিছু বলে না, শুধু মনে মনে ভাবে সংসার জীবন যদি এত কঠিন হয়, এত হিসাব আর প্যাঁচ থাকে তাহলে না পাওয়ার কষ্টটাই কি সহজ ছিল? গাড়ি চালিয়ে আসছে রাফিন। মনের ভেতর ইদানিং উথাল পাথাল ঝড়। রাস্তার ঝলমলে আলোগুলোর দিকে অন্যমনস্ক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাফিন মোটেও রোমান্টিক কোনো পুরুষ নয়। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কোথাও কোনো নারীর প্রতি গভীর আগ্রহ বা টান কখনো অনুভব করেনি। কম বয়সে অবশ্য অন্যান্য বন্ধুদের সঙ্গে এলাকার সুন্দরী মেয়েদের পেছনে ঘুরে বেড়াতো, কিন্তু নিজের জন্য বিশেষ করে কাউকে কখনোই ভালো লাগেনি। সত্যি বলতে কি, নারী জাতি সম্পর্কে তার আলাদা কোনো কৌতূহলই ছিল না। বন্ধুরা যখন মেয়েদের নিয়ে রসালো আলাপ করত, রাফিন তখন খেলাধুলা, নাটক কিংবা সিনেমার গল্পে বেশি আগ্রহ পেত। প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও তথাকথিত অ্যাডাল্ট আলাপেও সে কখনো জড়ায়নি। কিন্তু এখন এই বয়সে এসে নিজের মনোজগতে এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছে রাফিন। ইদানিং হঠাৎ হঠাৎ রাখির কথা মনে পড়ে যায়, একদম কোনো কারণ ছাড়াই। হয়তো মনোযোগ দিয়ে অফিসের কোনো কাগজপত্র দেখছে কিংবা মিটিংয়ে প্রেজেন্টেশন চলছে, ঠিক সেই মুহূর্তে চুপ করে রাখি ওর মনের ভেতরে হানা দেয়। এসব কি হচ্ছে? সিগন্যালে গাড়ি থামিয়ে বিরক্ত হয়ে এদিক সেদিক তাকায় রাফিন। বাসায় ফিরছে, কিন্তু মনটা অকারণেই উত্তেজিত, কারণ অবশ্যই রাখি। এটা কি ভালোবাসা হতে পারে? কিন্তু এই ভালোবাসা নিয়ে রাফিন করবে কি? বলে দেবে রাখি যদি অবজ্ঞা করে, যদি হেসে ফেলে, অথবা যদি বলে এমন তো কথা ছিল না, আমি তো যে কোনো সময় মুক্তি চাই। এই ভয়টাই ওকে আচ্ছন্ন করে রাখে, কারণ বিয়ে নিয়ে সব পরিকল্পনা রাফিনের ছিল। বাসায় এসে ফ্রেশ হয়ে যথারীতি ডাইনিংয়ে গেল রাফিন। এখনও রাখির সঙ্গে দেখা হয়নি। চা নিতে যাবে, ঠিক তখনই রাখিকে দেখতে পেল, হাতে একটা বাটি। রাখি পাশে দাঁড়িয়ে টেবিলে বাটিটা নামালো। আজ যে সেমাই করেছিলাম, দেখো তো কেমন হয়েছে, চিনি অবশ্যই কম। রাফিন চা বিস্কুট নিয়ে চেয়ারে বসে পড়ল। তুমি রান্নাবান্না পারো নাকি? দেখো ভাই, আমাদের হ্যাসেল কিন্তু রেনু আপার পার্সোনাল জিনিস। স্বামী রান্না করেছে ভালো, পুরো দায়িত্ব নিতে যেও না কিন্তু।
সবসময় খোঁচা না মারলে হয় না। বাটিতে সেমাই দিতে দিতে হালকা গলায় বলল রাখি, তোমাদের বাড়ির কোনো কিছুর দায়িত্ব আমি নিয়ে ফেলবো না, নিশ্চিন্ত থাকো। একটা হালকা কথাই ছিল সেটা, কিন্তু রাফিনের বুকে কিছু ভেঙে পড়ল আকস্মিক। রাতে খাবার পরে রাখি বিছানায় পা মুড়িয়ে বসে আছে, টিভিতে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদের খেলা দেখছে, কিন্তু মন অন্যখানে। আজ আপার সঙ্গে কথা বলে ভালো লেগেছে। ভালোবাসা তো অন্যায় নয়, বরং এই অনুভূতির জ্বরে ভেসে যাওয়াটাই সুন্দর। এই যে এখন যেমন রাফিনের ঘরে এসে কি সব করছে, কখনো টেবিল গোছাচ্ছে, সবার চুল আঁচড়াচ্ছে, রাতে পারফিউম লাগাচ্ছে, সবই রাখি খেয়াল করেছে। বুকের ভেতর একের পর এক ঢেউ আছড়ে পড়ছে যেন। এই ভালো লাগার অনুভূতি থেকে নিজেকে কিভাবে বঞ্চিত রাখা যায়? তুমি রিয়াল মাদ্রিদের সাপোর্টার? হঠাৎ প্রশ্ন করে রাফিন। রাখি তাকে থাকে ওর দিকে, ঝুঁকে আসা মুখটার দিকে। স্পর্শ ছাড়াই যেন শরীরের ভেতর বিদ্যুৎ খেলে যায়। তবে মুহূর্তটুকু। বার্সেলোনার উত্তর দেয় রাখি। আমিও। রাফিন হাসে। রাখি যে ভঙ্গিতে বসে আছে, রাফিনের মন চাচ্ছে চট করে রাখির কোলে মাথা রেখে শুয়ে পড়ে। একটা অদম্য লোভ হচ্ছে। অদ্ভুত কিছু মনে হয় রাফিনের। সব জায়গায় পড়েছে নারীদের মন বোঝা বা পাওয়া কঠিন। আসলেও কি শরীর পাওয়া কঠিন? এটা একসময় রাফিন ভাবত। এখন বুঝছে অদৃশ্য সে মনের নাগাল না পেলে কোথাও শান্তি নেই। তাই তো বিয়ে করে রাখিকে স্ত্রীর মতো পুরোপুরি পেয়েও মন আনসান করে সারাক্ষণ। রাখি খেলার ফাঁকে রাফিনকে দেখছে। হঠাৎ রাফিন কিছু খুঁজতে লাগলো, ড্রয়ার খুলে এক হাতে কপাল চেপে ধরেছে। কি হলো? রাখি বলে ওঠে। মাথাটা হঠাৎ খুব যন্ত্রণা করছে। আনার সামনে দাঁড়িয়ে নিজেই বাম লাগানোর চেষ্টা করছে রাফিন। মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। আয়নায় সেই মুখের দিকে তাকিয়ে রাখির হঠাৎ রেনু আপার একটা কথা মনে হয়। যখন তার কষ্টে তুমি কষ্ট পাবে, তখনই বুঝবে তুমি তাকে ভালোবেসেছ। হ্যাঁ, এটাই সেই মুহূর্ত, সেই মাহেন্দ্রক্ষণ যখন রাখির ভিতরে বিন্দুমাত্র আর কোনো দ্বিধা নেই, বরঞ্চ রাখি উপভোগ করতে লাগলো অনুভূতিটা। চোখে জল চলে আসলো। নদীতে আজ যেন নেমেই গেল রাখি। ভেসে যেতে লাগলো নদীর স্রোতের সাথে। এদিকে এসো, রাখি হাত বাড়িয়ে ডাকে। আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি বাম লাগিয়ে চুল টেনে দিচ্ছি। আর কাল অবশ্যই ডাক্তার দেখাবে। রাফিন কাল বিলম্ব করল না। রাখির কোলে মাথা দিতেই রাফিনের মনে হলো অর্ধেক যন্ত্রণা কমে গেছে। এই রমণী ওর যন্ত্রণাগুলো নিয়ে নিয়েছে নিজের ভিতর। রাখি ঝুঁকে মনোযোগ দিয়ে ওর কপালে বাম লাগাতে লাগলো। রাখির চোখে মুখে যন্ত্রণা স্পষ্ট। এই প্রথম হয়তো একজন মানুষ তার যন্ত্রণাকে উপভোগ করছিল। মানুষটা হলো রাফিন। রাফিন চোখ বন্ধ করে শুয়ে থাকে। সহসাই যেন বুঝতে পারে এতদিন বিয়ের সম্পর্ককে রাফিন দেখেছে দূর থেকে, নিরাপদ নিয়ন্ত্রিত হিসেবে জায়গা থেকে। কিন্তু এই মুহূর্তে রাখির কোলে মাথা রেখে হঠাৎ করে রাফিন উপলব্ধি করলো প্রিয় মানুষের কাছাকাছি আসা শুধু শরীরের দূরত্ব কমানো নয়, এটা এক ধরনের আত্মসমর্পণ। রাফিন আজকে আর একটা জিনিস উপলব্ধি করলো, কোনো প্রকার কামবোধ ছাড়াও দুজন মানুষের কাছাকাছি আসা কখন এতটাও মধুর হতে পারে। কলেজ শেষ করে বাসায় গিয়ে গুম হয়ে রইল রুকিয়া। আজ হঠাৎ সব কিছু অর্থহীন মনে হচ্ছে। মোবাইলটা সকালেই সুইচ অফ করে রেখেছে। বালিশের ওপর উপর হয়ে শুধু অশ্রু বিসর্জন দিচ্ছে। এই হলো মানব চরিত্র। কখনো সন্তুষ্ট নয়, কখন ঘুমিয়ে গেছে নিজেও জানে না। ঘুম ভেঙে আবিষ্কার করলো সন্ধ্যা নেমে গেছে। নামাজ শেষ করে জানালায় ঠেস দিয়ে বসে না রাস্তা দেখতে লাগলো। আপু আজ আসেনি। তখনই শুনতে পেল মায়ের কণ্ঠ। রাখি, তুমি কাল চলে এসো মা, কত কাজ, তুমি নেই তাই রুকিয়ারও মন খারাপ। রুকিয়া মনে মনে ভাবলো সবাই ওকে ভুলে গেছে। বিয়ে করে জামাই পর্যন্ত সব কিছু দুর্বিষহ লাগছে। আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে দেখতে লাগলো। নাক ফুলে চমৎকার মানিয়েছে, সবাই তাই বলে। বউ একটা ভাব চেহারায়। আজ অবশ্য মুখটা একটু ফোলা ফোলা। চিরুনি দিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে মনের সাথে যুদ্ধে পরাজিত হলো। মোবাইলটা অন করলো রুকিয়া। কতক্ষণ শব্দ করে নোটিফিকেশন আসতেই থাকলো। বাপরে, ফ্যামিলি সেট বক্স। বিয়ের প্রস্তুতি নিয়ে শুধু মেসেজ আর মেসেজ। সাদাব 10টা মেসেজ করেছে, ফোনও করছে বহুবার। একটা হাসি ফুটে উঠল রুকিয়ার ঠোঁটে।
আমাকে কষ্ট দিয়েছ, নিজে একটু কষ্ট পাও। ঠিক তখনই ফোন বেজে উঠল। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলে রুকিয়া ফোন ধরল। এই মেয়ে, কী সমস্যা তোমার? ধমকে উঠল সাদাব। কিসের কথা বলছেন? সাদাবের কণ্ঠ ঝুঁকে বুকে ঝংকার হয়ে বাঁচতে লাগলো। জানো না, আজ ডিউটির ফাঁকে ফাঁকে এত ফোন দিলাম, ফোন লাগাতার অফ। ফোনে চার্জ দাও না কেন? ফোনে চার্জ নাই কে বলল? রাগে মাথা ফেটে যাচ্ছে রুকিয়ার। ও অভিমানে ফোন বন্ধ করেছে, এই ব্যাটা সেটা বোঝেনি। তাহলে আপনার মাথা, বলেই রুকিয়া ফোন কেটে দিল। রাগ করেই বিছানায় শুয়ে রইল। রাতের খাবারের পর রাহাত সাহেব হিসেবের খাতা নিয়ে বসেছেন। বিয়েতে ভালোই খরচ হবে, 2 বোনও আসছে ঢাকায়। সেগুলো অবশ্য কোনো ব্যাপার না, সারা জীবন কামিয়েছেন, এই উপলক্ষে খরচ করবেন। এই বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট খালি আছে, সেটা 1 মাসের জন্য ভাড়া নিয়েছেন। সমস্যা হচ্ছে, এসব সূক্ষ্ম আলোচনা নীলুফারের সাথে করে শান্তি পাওয়া যায় না, যেমনটা পেতেন সালেহার সাথে। নীলুফার অনেক বিষয় নিয়ে অবুঝ। খরচ করতে হবে জানেন রাহাত সাহেব, কিন্তু কোন জায়গায় আছে যেখানে রাশ টানতে হয়, এই জায়গাটাই নীলুফার বোঝে না। ইদানিং কেন যেন মৃত্যু চিন্তা হয়, কবে দেহটা দেহ ছেড়ে যাবে, তারপর পাপ আর পুণ্যের হিসাব। অথচ কত কিছু করা বাকি। সংসার, ব্যবসা করতে করতে নিজের জীবন বলে কিছু আছে, সেটাই তো ভুলে গেছেন। এবার ভেবেছেন আর না, ছোট মেয়ের বিয়ে দিয়ে হজ করবেন নীলুফারকে নিয়ে, তারপর দেশ ভ্রমণে বের হবেন। থুতনিতে কলম ঠেকে ভাবেন কেমন হয় আবার নতুন করে জীবন শুরু করলে এই বয়সেই। হারিয়ে যাবেন পরিচিত মহল থেকে, ভেসে বেড়াবেন এক জায়গা থেকে আরেক জায়গায়। ভাবতে একটা রোমাঞ্চ অনুভব করলেন। ঠিক তখনই দরজায় বেল। ঘড়ি দেখে চমকালেন। রাত 11টা, কে আসতে পারে? রুকিয়া খেয়ে চুপচাপ বসেছিল বিছানায়, হাতে বন্ধ ফোন। এই লোকটা এত বোকা কেন? শুনেছে পড়ুয়া ছেলেরা নাকি একটু কাঠখোট্টা হয়, তাই বলে এত? আম্মুর ফোনে ফোন দিয়েও তো রুকিয়াকে চাইতে পারত। আসলে ও কথাই বলতে চায় না। মায়ের বাধ্য ছেলে, বাইজিদ বোস্তামির আধুনিক ভার্সন। এসব বকাবকির মাঝেই ডোরবেল বাজলো। আন্টি, ওই দিন রুকের ঘরে একটা গুরুত্বপূর্ণ ফাইল ফেলে গিয়েছিলাম মনে হয়। সাদাফের গলা শুনে রুকের হৃৎপিণ্ড জোরে জোরে শব্দ করতে লাগলো। হ্যাঁ বাবা, যাও গিয়ে দেখো। ততক্ষণে আমি তোমার খাবার দিই টেবিলে। না না আন্টি, আজ রাতে ডিউটি খেয়ে এসেছি বাসা থেকে। সাদাফ এদিকে আসছে বুঝে রুকিয়া দ্রুত দরজার দিকে পিঠ দিয়ে বসল। বিছানার সামনে পায়ের শব্দ থামে। কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা। রুকিয়া, মাত্র একটা সম্বোধন, তাতেই রুকিয়ার বুকে পদ্মা মেঘনা বইতে লাগলো যেন। তবু রুকিয়া কিছু বলে না। বুকের ভেতর জমে থাকা অভিমানটা চোখে উঠে আসছে ক্রমশ, আর গলার কাছে দলা পাকাচ্ছে। এইভাবে ফোন বন্ধ করে রেখেছিলে কেন? গলা নরম। আমি ভয় পেয়েছিলাম। রুকিয়া ফিরে তাকায় না, শুধু বলে, ভয় পাওয়ার মতো কেউ তো নই আমি। সাদাব এগিয়ে আসে খুব আস্তে। তারপর পাশে বসে রুকের একটা হাত নিজের হাতে নেয়। সে হাতে কম্পন স্পষ্ট। কেউ না হলে বিয়ে করে বউ বানালাম বুঝি। এই একটা বাক্যেই রুকের চোখ ভিজে আসে। কাল রাতে এড়িয়ে গেছো তুমি। আমি জানি সেটা, সাদাব ধীরে বলে। আর তুমি ভেবেছো আমি ইচ্ছে করে এড়িয়ে গেছি, কিন্তু বিশ্বাস করো কাল ক্লান্তিতে ঘুমিয়ে গিয়েছিলাম। একটু থামে, তারপর যোগ করে, আর তাতেই আমার অবুঝ বউয়ের মাথা খারাপ হয়ে গেল বুঝি। আমি ভুল করেছি, স্বীকার করছি, কিন্তু তাই বলে তুমি এইভাবে নিজেকে গুটিয়ে নেবে? এই কথাটাই রুকিয়ার অভিমানের ওপর একটা ভালো লাগার প্রলেপ পড়ে। ধীরে পাশ ফিরে তাকায় সাদাফের দিকে। আমি তো শুধু দেখতে চেয়েছিলাম আমাকে তোমার খোঁজ নেওয়ার প্রয়োজন হয় কিনা। সাদাফ এক নিঃশ্বাসে বলে ফেলে, প্রয়োজন হয় বলেই তো ছুটে এসেছি, মিথ্যে ফাইলের অজুহাত ধরে। একটু হাসে দুজনেই। তারপর সাদাফ রুকিয়ার মাথাটা নিজের বুকে চেপে ধরে। এদিকে আজ ক্লাস শেষ করে রাখি নিজেদের বাসায় চলে এলো। কাল থেকে অনুষ্ঠান শুরু। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ ভেঙে। সেই বৃষ্টির ছাট চোখে মুখে লাগছিল আসার সময়, কিন্তু রাখির আজ বিন্দুমাত্র বিরক্ত লাগেনি। সব চাপিয়ে মনের ভেতর একটা প্রবল ভালো লাগা গুনগুন করছিল। রাফিন কি কখনো ভালোবাসবে রাখিকে? এই প্রশ্নটা ওকে থামিয়ে দেয়। এরপর নিজে ভাবে, না বাসলে নাই। কিন্তু তারপর মনে একটা ভয় দোলা দেয়, যদি একদিন রাফিন হঠাৎ এসে বিচ্ছেদ চায়। এসব ভাবতে ভাবতেই কখন বাসার সামনে চলে এসেছে টেরি পায়নি। এসেই তোপের মুখে পড়েছে নতুন মায়ের। রাখির দায়িত্ব আর কর্তব্য বোঝাতে লাগলো।
সানজিদা খালা আর সানার কিছু সমালোচনাও করলো, কিন্তু রাখির এসবের দিকে মন নেই। আজও থাকবে না রাতে চলে যাবে এটা এখনো বলেনি। হ্যাঁ না গোসের কথায় তাল মিলিয়ে দ্রুত খাবার শেষ করলো। খাবার শেষ করে রাখি বাবার ঘরে গেল। বাবা জানালা দিয়ে কিছু একটা দেখছে। বাবার মুখ জানালার দিকে থাকলেও মুখে বলেন এসো মা। রাখি বাবার পাশে দাঁড়ালো। বাবা, আমি না বলতে তুমি কিভাবে বুঝে ফেললে আমি এসেছি? সন্তানের নিঃশব্দ উপস্থিতি পিতামাতা বুঝতে পারে। স্নেহ নিম্নগামী, তাই সন্তান হয়তো সবসময় পিতামাতার উপস্থিতি বুঝতে পারে না। রাখি কিছু না বলে বাবার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখতে লাগলো। হঠাৎ করে রাফিনের জন্য ওর বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছিল যেন। সেই ছেলেটা মায়ের কষ্টগুলো নিজে দেখেছে, আর বাবাকে কখনো ভালোবাসতে পারেনি, মায়ের ছুটোছুটির নিজ চোখে প্রত্যাখ্যান করেছে। তাই তো সে চায় মেয়েরা যে কোনো একটা করুক। রাফিনের চাওয়ার যুক্তিকতা নিয়ে দ্বিধা থাকতেই পারে, কিন্তু ওর জায়গায় দাঁড়িয়ে হয়তো সেটাই ঠিক। আমি চাই তুমি ব্যবসাটা বুঝে নাও। নীরবতা ভাঙে রাহাত সাহেব। আমার আর এসবের ইচ্ছে নেই, আমি একটু নিজের মতো বাঁচতে চাই। রাখি বাবার মুখের দিকে কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে বলছে, বাবা কি বলছে এসব? নিজের মতো বাঁচা মানে কি? তুমি যেটা এতদিন বলে এসেছ, আমি বিষয়টা অন্যভাবে উপভোগ করতে চাই। এদিকের সব দায়িত্ব সামলে তারপর একলা চলরে হাসলেন রাহাত সাহেব। এসব বলো না তো বাবা, বয়স হচ্ছে তোমার, আর আমি কোনো ব্যবসায় জড়াতেও চাই না। কেন? তুমি ব্যবসা ভালো বলছো, ব্যবসায়ী পরিবারের বউ ভুলে যাচ্ছ তার আগে ব্যবসায়ীর মেয়ে। রাখি হাসে। তবুও আমি তোমার দায়িত্ব নিজের কাঁধে নেব না। ইস, আমাকে সব বুঝে উনি ফুর্তি করবেন। রাহাত সাহেব হাসেন। রাখির কথা বলার এই ভঙ্গিটা পুরাই সালেহার মতো। বুকে পুরাতন স্মৃতি বৃষ্টির মতো বিন্দু বিন্দুতে ঝরে। একটা মানুষ সংসার গোড়াপত্তন করে কত সাধে আর আহ্লাদে, তারপর সেখানে মমতার আধার হয়ে সন্তানেরা আসে। একজন পুরুষ নিজের পরিশ্রমে সংসারকে আগলে রাখে, মায়া আর মমতার একটা খাঁচায় আটকে থেকে উপভোগ করে নিজের বন্দিত্ব। বললেই কি বন্দিত্ব সহজে ঘষে? বাবার রুম থেকে নিজের রুমে এসে শুয়ে শুয়ে রাখি ফ্যামিলি মেসেঞ্জার গ্রুপটা চেক করতে লাগলো। বাপরে, এখানে ড্রেস থিম সেট করা হয়েছে। মেহেদির দিনে সবুজ ড্রেস কোড, নারী পুরুষ উভয়ের। হলুদের দিনে বাসন্তী জামদানি আর সাদা পাঞ্জাবি। রাফিন এগুলো কিছুই পড়বে না। রাখি ভালো মতোই জানে আসবে কি না, তাই বা কে জানে। রাফিনকে ফোন দেওয়ার একটা তৃষ্ণা পাচ্ছে। কি করছে রাখি যখন এসব ভাবছে, রাফিন তখন একটা জরুরি মিটিংয়ে ছিল। এই সময়ে ফোন সাইলেন্ট থাকে। মতিঝিলের ব্যস্ত এলাকায় বিকেল নেমেছে কমলা রঙের চাদর জড়িয়ে। সারাদিনের বৃষ্টিতে ধোয়া আকাশ সেই আলোতে আরও বেশি শুভ্র লাগছে। মিটিং শেষ করে রাফিন আবিষ্কার করলো নিজের মোবাইলে রাখির 2টা মিস কল। মোবাইলে সেভ করা নাম রুফাইজা দেখে বুকের ভেতর ভূমিকম্প শুরু হয়েছিল। কি মনে করে নাম বদলে অর্ধাঙ্গী রাখল, সাহিত্য অনুরাগী মানুষের মতো। তারপর ফোন করতে লাগলো। দুইবার পুরো রিংটন বেজে শেষ হয়ে গেল, তবু রাখি ফোন তুলল না। রাফিন চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে রইল মোবাইলের দিকে। এতটাই মগ্ন ছিল যে বন্ধু আকাশের উপস্থিতি টের পায়নি। এত মন দিয়ে কি দেখিস, কোনো ঝামেলা? রুফাইজা ফোন ধরে না। অন্যমনস্কভাবে কথাটা বলে মুখ তুলে আকাশের দিকে তাকিয়ে অপ্রস্তুত হাসে রাফিন। না ধরলে নাই, পরে ধরবে, হয়তো ব্যস্ত। ফস করে নিঃশ্বাস ফেল রাফিন। সাধারণত ও ফোন দেয় না, তাই আবার কি, বাদ দে। মহিলা মানুষ, হয়তো ব্যস্ত, পরে ফোন দিস। আকাশ মিটিমিটি হাসছে। রাফিন কথাটাতে যথেষ্ট বিরক্ত হলো। ওর মনে হচ্ছে এই মুহূর্তে এটাই ওর জীবন মরণ সমস্যা। রাখির সঙ্গে কথা হওয়ার আগ পর্যন্ত গেস্তিতে মন দিতে পারবে না। ধরা খেয়ে গেছিস দোস্ত। আকাশের কথা চমকে গেল রাফিন। মানে তুমি প্রেমে পড়ে গেছ? শোনো, ভাবিকে প্রপোজ করে দে সুন্দর মতো, এসবে দেরি করতে নেই। এখন আকাশের পুরো চেহারাতেই হাসি। রাফিন মুখ কালো করে বলল, দূর শালা, নিজেই তো বিভিন্ন শর্ত দিয়ে ফেসে গেছি। ঠিক তখনই ফোন বেজে উঠল। রাফিনের মুখের ভাব দেখে আকাশ উঠে ওয়াশরুমের দিকে হেঁটে গেল। আসসালামু আলাইকুম, সরি, তুমি ফোন দিয়েছিলে, আমি মিটিংয়ে ছিলাম, জরুরি কিছু?
শেষ প্রশ্নটা রাখির পিত্তিটা জ্বলে গেল। এমনি এমনি কে ফোন দেয় নাকি? ওয়ালাইকুম আসসালাম। আমিও নতুন মায়ের সঙ্গে বিয়ে নিয়ে আলাপে ব্যস্ত ছিলাম। তেমন জরুরি না, আজ থেকে তুমি আমার স্বাধীন, এই সুসংবাদ দিতেই ফোন করলাম। আমি এই কয়দিন এ বাসায় থাকছি। আজকে মায়ের বাসায় থাকার কোনো পরিকল্পনা বা ইচ্ছে কিছুই ছিল না রাখির, তবুও কথাটা মুখ দিয়ে বের হয়ে গেল। তোমাকে অভিনন্দন সেই হিসেবে কেন, তুমিও তো স্বাধীনতা উপভোগ করবে। রাখির খুব বলতে ইচ্ছে করলো, আমার তেমন স্বাধীনতার কোনো প্রয়োজন নেই, যেখানে তুমি নেই, কিন্তু বলতে পারলো না, শুধু বললো রাখছি। ফোন রেখে রাফিনের মনে হলো সব ফেলে কোথাও একটা চলে যায়। মন পরাধীন হলে দেহ কি পায় স্বাধীনতার সুখ? রাফিনদের বাড়িটা বিকেলবেলায় একটু বেশি চুপচাপ। বিকেলের রোদ টানা বারান্দায় এসে গায়ে লিয়ে দিয়েছে চুপচাপ। দুইটা বিড়াল একপাশে চোখ মুদে বসে আছে। আজ দুপুরের খাবারের পর জাভেদ আর দোকানে যায়নি। বিছানা গা এলিয়ে একটা বই নিয়ে বসে আছে, হুমায়ুন আহমেদের বই। হঠাৎ চোখ যায় টেবিলের দিকে, কিছু কাগজ পড়ে আছে অগোছালোভাবেই। রেনুর একটু কাজ এগিয়ে দেবার নিমিত্তে উঠে দাঁড়ালো। জাভেদ টেবিলের উপর রাখা কাগজগুলো গোছাতে গিয়ে খেয়াল করে একটা ভাঁজ করা কাগজ একটু আলাদা। তুলে নিতে বুঝতে পারলো একটা ব্যাংকের স্টেটমেন্ট। গুরুত্ব দেয় না জাভেদ, হবে রবিনা মায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা রেনু আর ওর যে একটা যৌথ অ্যাকাউন্ট আছে সেটার, কিন্তু নামটা দেখে চোখে যেতে আগ্রহ ফিরে আসে। সৈয়দ রেহনুমা হক, রেনুর একক নামে অ্যাকাউন্ট। তা থাকুক, কিন্তু জাভেদের অগোচরে। ভুরু কুচকে যায় জাভেদের। কাগজটা তুলে নেয়, এক পাতা নয় কয়েক পাতা। গত বছর আর এই বছরের হিসাব। প্রতি মাসের নির্দিষ্ট তারিখের ডিপোজিটগুলোর অঙ্কগুলো চেনা, খুব চেনা। প্রতিটা মাসে জাভেদ যে টাকাটা রেনুর হাতে তুলে দেয়, ঠিক সেই অঙ্কটাই তারিখ মিলিয়ে মিলিয়ে জমা পড়েছে। বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন ফাঁকা হয়ে আসে। অপমান, রাগ না অন্য কিছু জাভেদ ঠাউর করতে পারে না। কখনো রেনুর প্রতি কখনো যে অনুভূতি হয়নি তা হতে লাগলো। এটা হচ্ছে সেই আগুন, যে আগুন কখনো সবচেয়ে ভালোবাসার মানুষদের মধ্যেও লাগতে পারে। এটা হচ্ছে অবিশ্বাসের আগুন। জাভেদের মনে হলো রেনু ওর আত্মমর্যাদার সম্মান দেয়নি। জাভেদ অতি তুচ্ছ মানুষ। এই ক্ষুদ্র সম্মান ছাড়া ওর কি আছে সম্বল? আজ যেন আকস্মিক রেনু আর জাভেদের সুখের সংসারে লাগলো কোনো দাবানল। এর সামনে রেনুর জন্য অন্য সব অনুভূতি ম্লান হয়ে গেল জাভেদের। কিছু একটা বলতে বলতে পেছনে এসে রেনু দাঁড়ায়। জাভেদের চোখে তাকাতে রেনু বুঝে যায় কিছু তো একটা হয়েছে। এটা কি? জাভেদের গলা অদ্ভুত। হাতে ধরা স্টেটমেন্ট। রেনু কাগজটার দিকে তাকায়, গলা শুকিয়ে আসে। এটা এখানে কিভাবে এলো? এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীরে বলে, এটা ব্যাংক স্টেটমেন্ট। আমি জানি সেটা। জাভেদের কণ্ঠ এবার একটু কাঁপে। আমি জানতে চাই এই টাকাটা কিসের? রেনু নিঃশ্বাস নেয়, তবে আর পালানোর চেষ্টা করে না। প্রতি মাসে আমাদের খরচ বাবদ এই সংসারে তোমার দেওয়া টাকা। জাভেদের ঠোঁট বেঁকে যায় রাগে। তাহলে তুমি সেই টাকা জমাচ্ছ? আমাকে বলতে দ্বিগুণ টাকা দিতাম। এই টাকা কেন? একটু থেমে গলায় তিক্ত হাসি। মানে দাঁড়ালো, আমার আত্মসম্মান তোমার কাছে মূল্যহীন? তা কেন জাভেদ? রেনুর গলায় বেকুলতা। মা নিজেই বলেছে এরকম করতে। এই বাড়িতে আমি নিজের আর নিজের স্ত্রীর ভরণ পোষণ দিয়েই থাকতে চাই। হঠাৎ গলা চড়ে যায়। আমি কারো ঘাড়ে বোঝা হয়ে থাকতে চাই না। আমি জানি। রেনু ধীরে বলে, তাই তো নেই। নাও আর যাওয়াও হাস্যকর। জাভেদ স্টেটমেন্টটা টেবিলে ছুঁড়ে ফেলে। তুমি কখনো ভেবেছ আমি জানলে আমার কেমন লাগবে? মনে হবে না আমি অক্ষম? আমি এমন পুরুষ যে শ্বশুরবাড়ির খরচে চলে? রেনুর চোখে জল আসে না সহজে, কিন্তু আজ চোখ দুটো ভিজে ওঠে। শোনো না। জাভেদ একটা হাত উঁচু করে। আজ তার আত্মসম্মানে যেন ছুরি চালানো হয়েছে। জাভেদ ধীরে চেয়ারে বসে পড়ে, আহত কণ্ঠে বলে, তুমি কি একবারও ভেবেছ এটা জানলে আমার কেমন লাগবে? ভাবনি, কারণ তুমি হয়তো কখনো আমার অনুভূতি নিয়ে ভাবো না। কারণ সেই প্রথম দিন থেকে আমি তোমার চোখে তোমার জন্য অযোগ্য। জাভেদ, তীব্র আর তীক্ষ্ণ রেনুর কণ্ঠ। এটা তুমি কি বলছো? তুমি? জাভেদ হঠাৎ উঠে ঝড়ের বেগে বের হয়ে যায়। রেনু তাকিয়ে দেখে। হঠাৎ খুব দুর্বল দুর্বল অনুভব করে। চিৎকার করে মাকে ডাকে, যেন এখন মা সব ঠিক করে দিবেন।
রেনু আপাকে কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি রাফিন। মায়ের জরুরি ফোন পেয়ে প্রায় ছুটে বাসায় এসেছে। এসে দেখে রেনুর প্রেশার লো হয়ে গেছে, শরীর খারাপ ভীষণ। রাফিনকে দেখা মাত্র রেনু কেঁদে ফেলে। তোর ভাইয়াকে খুঁজে এনে দে, মানুষটা কখনো এমন করে রাগ করে না। সংক্ষিপ্ত ঘটনা বিবরণ মা ফোনে রাফিনকে আগেই জানিয়েছে। সব শুনে রাফিনের মনে হয়েছে বিষয়টা নিয়ে জাবেদ ভাই একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, কারণ জাবেদ ভাই ওদের পারিবারিক ব্যবসায় যে শ্রম দেয় তার বিনিময়ে লাভের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ পায়, পাশাপাশি মাসিক পারিশ্রমিকও নেয়। তবুও মায়ের মতে সেটাও নাকি খুব কম, অথচ আপাকে বিয়ে করে সে কোনো বাড়তি সুবিধা নেয়নি, কিছু নিতে ইচ্ছুকও না। প্রতি মাসে দুজন মানুষের থাকা খরচ দেওয়াটা হয়তো জাভেদ ভাইয়ার কাছে আত্মসম্মানের ব্যাপার, কিন্তু এই বাড়ির মেয়ে হিসেবে সেটা তো রেনু আপার হক। তাছাড়া ত্রিপলে থেকে তো রেনু আপা কিছুই পায় না। সেসব হিসাব মাথায় আসতে রাফিনের ভেতর একটু বিরক্তি জমে ওঠে। বাসায় ফিরতে ফিরতে রাফিন ভেবেছিল প্রাথমিক ধাক্কা সামলে রেনু আপা হয়তো রণমূর্তি ধারণ করবে, বুক চিতিয়ে ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে। উল্টো এসে দেখে আপা যেন নিম্নপ্রায় একটা বিড়াল হয়ে গেছে, অথচ এই মানুষটার স্বভাবটা এমন না। সবসময় জাবেদ ভাই তো সব মেনে নেয়। তবে বাসায় এসে রাখির উপস্থিতি রাফিনের ভালো লেগেছে। রাখি যেন নিঃশব্দে আপাকে আগলে রেখেছে, পানি খাওয়াচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। রাফিন উঠে দাঁড়ায়। আমি যাচ্ছি। আর আপা তুমি এত অস্থির হচ্ছ কেন? হব না। রেনু আবার কেঁদে ওঠে। মানুষটা কত কষ্ট পেয়েছে। আমি তো মার খাওয়ার কাজ করেছি, আমি স্ত্রী হয়েও কেন ওর মনটা বুঝতে পারলাম না। ঝরঝর করে কাঁদতে থাকে রেনু। বিবাহিত জীবনে এই প্রথম যাবে তোর প্রতি এতটা রূঢ় হয়েছে, অথচ অদ্ভুতভাবে এই রূঢ়তাই যেন রেনুর ভালোবাসাকে আরো দ্বিগুণ করে দিয়েছে। কষ্টের ভেতরে রেনু যেন মানুষটাকে আগের চেয়ে বেশি আপন মনে উপলব্ধি করেছে। রাফিন এবার রাখির দিকে তাকায়। রাখি বুঝে নিয়ে সামনে এগিয়ে আসে। কোথায় পাবে ভাইয়াকে? দেখি ভাইয়ার বন্ধুদের বাসায় যাই, ওখানে থাকলে তো পাওয়া যাবে। তুমি না হয় আজ বাসায় থেকো, আপা ফোন দিয়েছিল তাই এসেছি। রাখি হালকা গলায় বলে, খুশি হনি বুঝি? বিনিময়ে রাফিন শুধু একটা অমায়িক হাসি দেয়। খুশির পরিমাণ এসে বুঝাচ্ছি। আসসালামু আলাইকুম। এই গল্পটা কেমন লাগছে কমেন্টে জানান। আর 1 ঘন্টার ভিডিও নাকি 1.5 ঘন্টার ভিডিও দেবো সেটা বলবেন। ভালো থাকবেন সবাই।